আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি সংবহন এবং রক্ত নবম শ্রেণীর জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের সংবহন এবং রক্ত অধ্যায়টা আজকে আমরা জানব। তার আগে তোমরা খুব সুন্দরভাবে জেনে নিয়েছো সালোক সংশ্লেষ প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া কিরকম হয়, আমি অ্যানিমেটেড ওয়েতে দিয়ে দিয়েছি, তোমরাও দেখছো অনেকে। তোমাদের যে প্রশ্ন এবং যে উত্তর সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে প্রান্তিক্সের বই থেকে আলোচনা করে দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীদের বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের পড়াশুনো করতে সুবিধা হয়। ছাত্রছাত্রীদের চাহিদা মতোই প্রশ্ন উত্তরগুলো করে দেয়া হচ্ছে। আজকে খুব সহজভাবে, খুব সুন্দরভাবে আমরা সংবহন এবং রক্ত জেনে নেব। বিজ্ঞান হলো এমনই একটা জিনিস যেখানে কখনো মুখস্থ করতে নেই। তোমরা জিনিসটা ভালো করে বুঝে নেবে, আর আমি এমনভাবে বলবো যাতে তোমাদের অনেক দিন পর্যন্ত পড়াগুলো মনে থাকে। কারণ তোমরা তারপরে নিট পরীক্ষা দেবে বা অন্যান্য চাকরির পরীক্ষা দেবে, তখন যেন তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যায়। সেই ধারণা পরিষ্কারের জন্যে আমি ভিডিওগুলো তৈরি করছি, যাতে তোমরা আরও ভালো করে জানতে পারো। শুধু বিজ্ঞান নয়, আরও অনেক বিষয় সম্বন্ধে বলবো পরবর্তী ক্ষেত্রে। এখন আজকে আমরা সংবহন এবং রক্ত সম্বন্ধে জেনে নিই। সংবহন কাকে বলে বা সার্কুলেশন। আমরা তো খাদ্য খেলাম, খাদ্য থেকে শক্তি পেতে হবে আমাদের, কথা জানো, আগের ভিডিওতেও বলে দিয়েছি। তাহলে সেই খাদ্যগুলো প্রত্যেকটা কোষে পৌঁছবে রক্ত আমাদের ক্ষেত্রে, আর উদ্ভিদের ক্ষেত্রে জানো যে জল। তাহলে সংবহন হলো এমনই একটা পদ্ধতি, যে পদ্ধতিতে জীব তার প্রত্যেকটা কোষে খাদ্যরস, ভিটামিন, প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য জিনিস পেয়ে থাকে, এবং কোষে বিপাকীয় কাজের ফলে সৃষ্ট ক্ষতিকারক পদার্থ, কার্বন ডাই অক্সাইড, এগুলো নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকে সংবহন বলে। আমি সংবহনের ডেফিনেশন দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এখন আগে ভালো করে শুনে নিই আমরা, শুনে নেওয়ার পরে তারপরে আমি বই থেকে কিছু কিছু অংশ আমি দিয়ে দেবো। 6টা বইয়ের মধ্যে যে বইগুলোতে ভালো ভালো অংশ সেগুলো আমি বলে দেবো, আর খুব সহজ করে তোমাদের বলে দেবো। তাহলে সংবহনের গুরুত্ব একটু বলে নিই। সংবহনের গুরুত্ব কি না, প্রত্যেকটা কোষে কোষে পরিপেশক অর্থাৎ নিউট্রিয়েন্ট পৌঁছে দেওয়া, খাদ্যরস, ভিটামিন, এগুলো সব পৌঁছে দেওয়া। আমরা দেখেছি আগের অধ্যায়ে কিরকমভাবে পুষ্টি বিপাক হচ্ছে আমাদের শরীরের মধ্যে, বিভিন্ন উৎসেচকগুলো কাজ করছে, উৎসেচকগুলো কী রকম খাদ্যে পরিণত হলো, সব কিছু কিন্তু আগের ভিডিওটাতে বলে দিয়েছি। সেই আমাদের খাদ্য বস্তুর সারাংশ অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ হিসেবে রক্তে চলে আসলো। আর একটু মনে করিয়ে দিই, মনে করানোর অর্থ হচ্ছে কি, তাহলে পড়াটা আরো ভালোভাবে স্পষ্ট হবে। দেখো, আমরা খাদ্যগুলো গ্রহণ করলাম, গৃহীত খাদ্যগুলো সরল খাদ্যে পরিণত হলো, সরল খাদ্যের মধ্যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে পরিণত হয়েছিল, প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিওলাইটিক উৎসেচকের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়েছিল, ফ্যাট জাতীয় খাদ্য লাইপোলাইটিক উৎসেচক প্রধানত লাইপেজের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়েছিল। সেই শর্করা অর্থাৎ গ্লুকোজ, একক শর্করা, গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আমাদের রক্তে চলে আসলো। কোথা থেকে? ক্ষুদ্রান্তের ভিলাই থেকে। ক্ষুদ্রান্তের ভিলাই থেকে হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে চলে আসবে যকৃতে। যকৃতের মধ্যে থেকে এবার চলে যাবে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড সমস্ত শরীরে সেই খাদ্যরসগুলো পৌঁছে দেবে। আসছি আমি সেই প্রসঙ্গে। তাহলে সংবহনের গুরুত্বটা বুঝতে পারা যাচ্ছে। সংবহনের গুরুত্ব কি না, প্রত্যেকটা কোষে এই যে আমাদের খাদ্যগুলোর সারাংশ সেগুলো পৌঁছে যাবে। কোষে সবসময় বিপাক হচ্ছে বলেছিলাম, যে সমস্ত জীবদেহের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয় তাদের আমরা বিপাক বলি। বিপাকের ফলে যেগুলো ক্ষতিকারক পদার্থ, তাদের রেচন পদার্থ পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো পরবর্তী অধ্যায়ে, সেই রেচন পদার্থগুলো আমাদের নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হবে। তা সেই কাজগুলো কে করবে না, সংবহন। তাহলে সংবহনের সংজ্ঞাটা খুব সহজ করে বলে দিচ্ছি, যে পদ্ধতিতে জীব তার প্রয়োজনীয় পুষ্টি, খাদ্যরস, ভিটামিন, খনিজ লবণ, হরমোন প্রভৃতি পেয়ে থাকে, এবং কোষে উৎপন্ন বিপাকীয় কাজের ফলে সৃষ্ট ক্ষতিকারক পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড অন্যান্য পদার্থগুলো নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকে সংবহন বলে। সংবহনের গুরুত্ব তাহলে আমরা জেনে নিলাম। সংবহন এবার আমরা জেনে নিই কয় প্রকার। সংবহন প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত সংবহন বা ওপেন সার্কুলেশন,
যেগুলো দেখা যায় আরশোলা শামুকের ক্ষেত্রে। আর একটা দেখা যায় বদ্ধ সংবহন বা ক্লোজ সার্কুলেশন। মানুষ তথা কেঁচো এবং মানুষ সহ উন্নত প্রাণীদের দেহে এই বদ্ধ সংবহন দেখা যায়। এখন এই বদ্ধ সংবহন হতে গেলে কি কি জিনিস লাগে সেটা আমি প্রথমে বলে দিই, তারপরে আমি বিস্তারিত আসছি। বদ্ধ সংবহন তন্ত্রে কি হয় না, এখানে কোনো রক্ত গহ্বরে মুক্ত হয় না, এখানে রক্ত একটা রক্ত জালকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে এখানে রক্ত সংবহনের মাধ্যম লাগবে, হৃৎপিণ্ড পাম্প যন্ত্র স্বরূপ লাগবে, আর লাগবে রক্তবাহ। রক্তবাহ জানো, আমরা জানি যে দুরকম হয়ে থাকে, শিরা এবং ধমনী, সেগুলো আসছি পরবর্তী ক্ষেত্রে। এখন আমরা মুক্ত সংবহন তন্ত্রটা জেনে নিই। তাহলে সংবহন তন্ত্র প্রধানত দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, যেগুলো অনুন্নত প্রাণীদের দিয়ে দেখা যায়। আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র, যেগুলো কেঁচো, মনে রাখতে হবে কেবলমাত্র অমেরুদণ্ডী প্রাণী কেঁচো ছাড়া বাকি কারোর মধ্যে আর সেরকম দেখা যায় না। আর দেখা যায় মানুষ তথা উন্নত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে ক্লোজ সার্কুলেশন। মুক্ত সংবহনের ক্ষেত্রে কি হয়, রক্তর কোষগুলো সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। এখানে কিন্তু বদ্ধ সংবহনে কোষগুলো সরাসরি যুক্ত, মানে খাদ্যরস এগুলো পায় না। মুক্ত সংবহনে কি হয়, একটা দেহ গহ্বরে মুক্ত হয়, সেই দেহ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল, বা যে তরলটা দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হচ্ছে হিমোলিম্ফ। মুক্ত সংবহন তন্ত্র ক্লাস 9-এ বিস্তারিত জানার দরকার নেই, তবু আমি খুব সংক্ষেপে দ্রুততার সঙ্গে বলছি, এগুলো কিন্তু পরীক্ষা পড়বে না, জেনে নাও। এখানে পৃষ্ঠীয় মধ্যচ্ছদা এবং অঙ্কীয় মধ্যচ্ছদা আরশোলার দেহটাকে 3টে গহ্বরে ভাগ করছে। একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, মাঝে হচ্ছে পেরিভিসারাল সাইনাস, আর একটা হচ্ছে পেরিনিউরিয়াল সাইনাস, হচ্ছে নিচের দিকে, যেখানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র সহ পেরিনিউরিয়াল সাইনাস আছে। এবার কি হয়, প্রথম দিকে মনে রাখতে হবে আরশোলার হচ্ছে অনুন্নত হৃৎপিণ্ডের, সেই হৃৎপিণ্ডগুলো অ্যালারি পেশি দ্বারা সংকুচিত হয়। সেই অ্যালারি পেশি প্রথমে সংকোচন হয়, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কোথায় চলে আসছে, মস্তিষ্ক সাইনাসে। মস্তিষ্ক সাইনাস থেকে সেটা পেরিনিউরিয়াল সাইনাসে চলে আসে। পেরিনিউরিয়াল সাইনাসে পরে সেটা চলে আসে কোথায়, পেরিভিসারাল সাইনাসে। পেরিভিসারাল সাইনাস থেকে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যায়। আমি বিস্তারিত আর বলছি না, কারণ এটা সিলেবাসের মধ্যে নেই, আরো উঁচু ক্লাসে 9, 11, 12 হলে তোমাদের বলতাম। এবার বদ্ধ সংবহনের ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সঙ্গে জেনে নিই। বদ্ধ সংবহনে লাগে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন। আমি আগের দুটো ভিডিওতে বলেছি আর কি, আমি তোমাদের জন্য 9-এর উপযোগী করে আরেকবার ভাবছি হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনটা আলোচনা করে দেবো। আর কি থাকে না, রক্তবাহ। রক্তবাহ জানি আমরা জানি যে রক্তবাহ ক রকমের হয়ে থাকে, শিরা হয়, ধমনী হয়, আর জালক হয়। শিরা ধমনী আসছি তার প্রসঙ্গে, যে শিরা আর ধমনী কাকে বলে আমি আসছি। আর একটা যেটা লাগে সেটা হচ্ছে রক্তজালক। রক্তজালকগুলো কি হয়, যেখানে একদম কোষে সেই রক্তজালকগুলো কাছাকাছি, কোষের কাছাকাছি হচ্ছে খাদ্যরস, ভিটামিন এগুলো সব পৌঁছে দিয়ে থাকে। ওখানে পরিবর্তিত কলারস লসিকা কাজ করে, সেই লসিকাগুলো আবার লসিকা সংবহনের মধ্যে দিয়ে চলে আসে। তাহলে রক্তের সংবহনের মাধ্যম হচ্ছে কি না, রক্ত এবং লসিকা। তাহলে রক্ত এবং লসিকা ছাড়াও আছে রক্তবাহ। রক্তবাহগুলোর মধ্যে শিরা এবং ধমনী। শিরা জানো, শিরা কাকে বলে না, শিরা যে সমস্ত রক্তবাহ দেহের বিভিন্ন প্রান্ত থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদের বলা হচ্ছে শিরা। আর যে সমস্ত রক্তবাহ হৃৎপিণ্ড থেকে রক্ত সমস্ত শরীরে ছড়িয়ে দেয় তাদের বলা হচ্ছে ধমনী। মনে রাখতে হবে শুধুমাত্র ফুসফুসীয় ধমনী ছাড়া সমস্ত রক্ত অধিক অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর ফুসফুসীয় শিরা ছাড়া সমস্ত শিরা অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। মনে রাখতে হবে অধিক কার্বন ডাইঅক্সাইড, কারণ রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডও থাকবে, অক্সিজেনও থাকবে। যখন সেটা ফুসফুসে শোধিত হয়ে আসছে তখন সেখানে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে, আর যখন দেহকোষ থেকে যখন রক্ত হৃৎপিণ্ডে চলে আসে তখন অক্সিজেনটা গ্রহণ করে নেয় কোষগুলো, যার ফলে অক্সিজেনের মাত্রা খুব কম থাকে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কোষ থেকে আসছে বলে বেশি থাকে। শিরার ক্ষেত্রে কি হয়, গহ্বরটা হচ্ছে বড় হয়, ধমনীর ক্ষেত্রে কিন্তু গহ্বরটা ছোট হয়। মনে রাখতে হবে শিরার মানে প্রাচীর সেইটা স্থিতিস্থাপক নয়, ধমনীর প্রাচীর হচ্ছে স্থিতিস্থাপক।
ধমনীর মধ্যে তিনটে স্তর আছে, আমি বিস্তারিত বলছি না। তিনটে স্তরের মধ্যে হচ্ছে টিউনিকা অ্যাডভেন্সিয়া। সেই টিউনিকা অ্যাডভেন্সিয়াটা শিরার ক্ষেত্রে একটু পুরু, আর ধমনীর ক্ষেত্রে হচ্ছে একটু পাতলা। বাকি টিউনিকা মিডিয়াটা মনে রাখতে হবে, ধমনীর ক্ষেত্রে সেটা পুরু হয়, আর শিরার ক্ষেত্রে টিউনিকা মিডিয়াটা পাতলা হয়। পাতলা হয় বলি শিরার গহ্বরটা হচ্ছে অনেকটা বড়, আর ধমনীর গহ্বরটা হচ্ছে ছোট হয়ে যায়। শিরার যে স্থিতিস্থাপকতা সেটা কিন্তু থাকে না, ধমনীর ক্ষেত্রে স্থিতিস্থাপকতা থাকে। মনে রাখতে হবে ধমনীর ক্ষেত্রে টিউনিকা ইন্টারনাটা হচ্ছে স্থিতিস্থাপক, আর শিরার ক্ষেত্রে হচ্ছে টিউনিকা ইন্টারনাটা স্থিতিস্থাপক নয়। এগুলো ক্লাস 11-12 বলতাম ভালো করে বিস্তারিত, তবু একটু জেনে নাও। শিরার ক্ষেত্রে কপাটিকা থাকে, ধমনীর ক্ষেত্রে কোনো কপাটিকা থাকে না। শিরা ধমনীর পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও একটু ভালো করে, আমি তো বলেই দিলাম। বাকি এবার আমাদের দ্রুততার সঙ্গে জেনে নিতে হবে যে রক্তজালকটা কি। রক্তজালক হচ্ছে শিরার প্রান্ত যেখানে শেষ হচ্ছে, ধমনীর প্রান্ত যেখানে শুরু হচ্ছে, সেইখানে থাকবে রক্তজালক। এখানে কিন্তু এই তিনটে স্তর থাকবে না, মনে রাখতে হবে। সেখানে কি স্তর থাকে? একটাই মাত্র কোষস্তর দিয়ে তৈরি, এন্ডোথিলিয়াল কোষের স্তর দিয়ে তৈরি রক্তজালক। সেই রক্তজালকগুলোর মধ্যে কলারস চলে যায়, চলে গিয়ে কি হয়, কোষগুলোকে সিক্ত করে, কোষগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে নিয়ে চলে আসে, অক্সিজেন কোষে পৌঁছে দেয়, গ্লুকোজ এবং অন্যান্য খাদ্যদ্রব্য কোষের মধ্যে পৌঁছে দেয়। কোষের বিপাকীয় কাজের ফলে সৃষ্ট ক্ষতিকারকগুলো পরিবর্তিত কলারস লসিকার মাধ্যমে কিছু অংশটা আমাদের রক্তে আবার ফিরে আসে। পরে জানবে লসিকা সংবহনের মধ্যে দিয়ে, বাম সাবক্লেভিয়ান ডাক্ট আছে, থোরাসিক ডাক্ট, এগুলোর মধ্যে দিয়ে আবার রক্তে ফিরে চলে আসে লসিকা। তাহলে আমাদের জেনে নিলাম কি না, সংবহনের মাধ্যম হচ্ছে দুটো, রক্ত এবং লসিকা। রক্ত এবার কাকে বলে, রক্ত সম্বন্ধে বিস্তারিত আমাদের জানতে হবে। কেন না, রক্তটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। রক্ত হচ্ছে ভ্রূণজ মেসোডার্ম থেকে তৈরি এক প্রকার তরল যোগকলা, যা উন্নত মেরুদণ্ডী প্রাণীদের সংবহন তন্ত্রের মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে রক্ত কি বললাম? রক্ত হলো ভ্রূণজ মেসোডার্ম থেকে তৈরি এক ধরনের তরল সংযোজক কলা, যা উন্নত মেরুদণ্ডী প্রাণীদের সংবহন তন্ত্রের মাধ্যম হিসেবে কাজ করে। এই সংজ্ঞাটা কিন্তু কেউ পাবে না, আমরা যখন পড়াশুনো করেছি তখন আমাদের স্যার বলে দিয়েছিলেন। এটা তোমাদের আমি উপস্থাপন করছি যে রক্ত হলো ঈষৎ ক্ষারধর্মী, ঈষৎ লবণাক্ত তরল যোগকলা, যা ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপন্ন হয়ে সমস্ত উন্নত মেরুদণ্ডী প্রাণীদের সংবহন তন্ত্রের মাধ্যম হিসেবে কাজ করে। এবার রক্তের উপাদানটা যেটা খুব ইম্পর্টেন্ট, সারা জীবন তোমাদের মনে রাখতে হবে, জীবন বিজ্ঞান পড়তে গেলে রক্তের কি কি উপাদান লাগে। আচ্ছা, রক্তকে তরল যোগকলা বলে কেন? আগে প্রশ্ন দিত, এখনো দেয় হয়তো বিভিন্ন স্কুলগুলোতে, বলে দিচ্ছি। তাহলে রক্তকে তরল যোগকলা বলে কেন না, রক্তের কোষীয় অংশের তুলনায় কোষ কত থাকে, রক্তকোষ বা রক্তকণিকা 45%, রক্তরস কত থাকে 55%। তার মানে কোষীয় অংশের পরিমাণটা কম, ধাত্রের পরিমাণ বেশি। ধাত্র মানে যেটা ধারণ করে থাকে তাকে বলা হচ্ছে ধাত্র। ধাত্র হচ্ছে রক্তরস, রক্তরস কত থাকে 55%, সেই জন্য রক্তকে বলা হচ্ছে তরল। যোগকলা বলা হচ্ছে কেন? প্রথম পয়েন্ট বলবে রক্ত ভ্রূণজ মেসোডার্ম থেকে তৈরি হয়, সেই জন্য হচ্ছে যোগকলা, সমস্ত যোগকলা মেসোডার্ম থেকে তৈরি হয়। দ্বিতীয়ত কি, কলা বিভিন্ন অঙ্গ কোষের মধ্যে যোগাযোগ স্থাপন করে, তাই রক্তকে বলা হচ্ছে যোগকলা। তরল কেন বললাম? যে রক্তের কোষীয় অংশের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি। এবার আমরা জেনে নিই রক্ত রসের মধ্যে কি কি থাকে, আর রক্ত কণিকাগুলোর ভাগগুলো আমরা জেনে নিই খুব দ্রুততার সঙ্গে। রক্তরসের বেশিরভাগই হচ্ছে জল। কত পার্সেন্ট জল দেখতে পাচ্ছ? যে 91 থেকে 92% হচ্ছে জল। কঠিন পদার্থ থাকে কত? 8 থেকে 9%। অজৈব বস্তু, কঠিন পদার্থগুলোর মধ্যে অজৈব বস্তু থাকে খুব কম, মানে 0.9 থেকে 1%-এর মতন। এবার অজৈব বস্তু কাকে বলে? যে বস্তুগুলো জৈব দেহ থেকে তৈরি হয় না, প্রকৃতিতে পাওয়া যায়, তাদের বলা হচ্ছে অজৈব বস্তু। অজৈব বস্তুগুলোর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। আমি চিহ্নগুলো পাশে লিখে দিয়েছি, সোডিয়ামের চিহ্ন এনে, কারণ আমাদের গ্রাম বাংলা ছেলেগুলোর ক্ষেত্রে চিহ্নগুলো ঠিক মতন এখনো তারা রপ্ত করতে পারে না। ইংলিশ মিডিয়াম এবং শহরে ভালো স্কুল তো খুব সহজেই তারা জানতে পারবে। পটাশিয়ামের চিহ্ন কিন্তু কে, আর ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca, আমি লিখে দিয়েছি। জৈব বস্তুগুলোর মধ্যে গ্লুকোজ থাকে,
জানো যে গ্লুকোজ হচ্ছে প্রধান শ্বসন বস্তু। এছাড়াও থাকে রক্তের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অ্যালবুমিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, এগুলো কিন্তু খুবই দরকার লাগবে প্রোটিন। এছাড়া থাকে রক্তের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, আর থাকে কিছু পিত্ত লবণ, বিলিরুবিন, বিলিভার্ডিন। এগুলো তৈরি হয় লোহিত রক্তকণিকা যখন নষ্ট হয়ে যায় তার দেহের অংশ থেকে, বিলিরুবিন, বিলিভার্ডিন পরে আমি বলবো। আর নাইট্রোজেন বিহীন মানে নাইট্রোজেন যুক্ত অথচ প্রোটিন নয় এরকম কিছু থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যেগুলো আমাদের রক্তের মধ্যে থাকে, দেহের বিপাকের ফলে তৈরি হয়। এবার আমরা জেনে নিই রক্তকণিকা। রক্তকণিকা বা রক্তকোষ। রক্তকোষ প্রধানত জানো যে 3 প্রকারের হয়ে থাকে। লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল বলা হয়, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল বলা হয়, আর অনুচক্রিকা। এবার লোহিত রক্তকণিকার কাজ কি আমি পাশে লিখে দিয়েছি, এটা লিখবে না তোমরা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে কি না, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন, যেটা আমাদের অক্সিজেন পরিবহনে সাহায্য করে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত না 120 দিন, মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা কত পরিমাণে থাকে এটা একটু জানতে হবে। প্রতি ঘন মিলিলিটার রক্তে বলতে পারো কত না 45 থেকে 50 লক্ষ হচ্ছে এমনি স্বাভাবিক ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে 45 লক্ষ, পুরুষদের ক্ষেত্রে একটু বেশি থাকে 50 লক্ষ প্রতি ঘন মিলিলিটার রক্তে, মনে রাখতে হবে ঘন মিলিমিটার রক্তে বলছি কেন না, যখন তোমাদের রক্তগুলোকে পরিমাপ করা হয় তখন ঘন মিলিমিটার, প্রতি ঘন মিলিলিটার রক্তে, ঘন মিলিমিটার বলছি মানে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থ, 1 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট যদি একটা এরকম ছোট্ট রক্তর কিউব থাকে, হ্যাঁ মাপার জন্য, পরে দেখবে তোমরা উঁচু ক্লাসে, সেইগুলোর মধ্যে যদি রক্ত মাপা হয় মানে দেয়া হয় তখন তার মধ্যে যে কাউন্ট পাওয়া যাবে সেটা হয়তো 45 থেকে 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। আর শ্বেত রক্তকণিকা থাকে কত 5 থেকে বা 6 থেকে 8,000 পর্যন্ত থাকে। মনে রাখতে হবে 700টা লোহিত রক্তকণিকার পেছনে থাকবে একটা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা পরিমাণ অনেক কম থাকে। শ্বেত রক্তকণিকা দুটো ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা। তাড়াতাড়ি বলছি, দানাযুক্ত শ্বেত রক্তকণিকা বা গ্র্যানুলোসাইটস এর মধ্যে তিনটে ভাগ থাকে, একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। নিউট্রোফিল কি করে না, মনে রাখতে হবে এদের পরিমাণ সব থেকে বেশি, প্রায় 60 থেকে 65% থাকে এই নিউট্রোফিল। নিউট্রোফিল কি করে, যদি আমাদের দেহে কোনো রোগ জীবাণু আসে তখন তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেই রোগ জীবাণুগুলোকে মেরে দেয়। ইওসিনোফিল কি হয়, ইওসিনোফিল আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে, আমাদের এই যে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় ইওসিনোফিল কাউন্ট তখন বেড়ে যায়। বেসোফিল মনে রাখতে হবে, বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, এই হেপারিন থাকার জন্য রক্তে বাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধে না। দানাবিহীন শ্বেত রক্তকণিকা, দানাবিহীন শ্বেত রক্তকণিকার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পরে উঁচু ক্লাসে উঠে পড়বে। 2 রকমের লিম্ফোসাইট হয়ে থাকে, মানে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট হয়ে থাকে, যেগুলো আমাদের ইমিউন রেসপন্স তৈরি করে। ইমিউন রেসপন্স মানে রোগ প্রতিরোধ করার জন্য যে অন্যান্য গুলোকে সক্রিয় করে দেওয়ার ভূমিকা পালন করে কে না, লিম্ফোসাইট। তারা কি করে, অ্যান্টিবডি তৈরি করে। আর মনোসাইটটা কি করে, সরাসরি কোষ জীবাণু মানে রোগ জীবাণুগুলোকে খেয়ে ফেলে, এনগালফিং করে ফেলে, কে না মনোসাইট। শ্বেত রক্তকণিকার তাহলে প্রধান কাজ কি হলো, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হলো দেহের ইমিউনিটি অর্থাৎ অনাক্রম্যতাকে গড়ে তোলে, এবং যদি কোনো ক্ষেত্রে আমাদের রোগ জীবাণু আক্রমণ করে তাহলে এই শ্বেত রক্তকণিকা কিন্তু যুদ্ধ করার ভূমিকা নেয়। তোমাদের মনে খুব জানতে ইচ্ছা করে, দেখবে কোনো একটা জায়গা তো ক্ষত হয়ে গেল, ক্ষত হয়ে যাওয়ার পর যে পুঁজ হয়ে যায়, হ্যাঁ আমরা যেগুলোকে বলি পুঁজ, সেই পুঁজগুলো কিন্তু মৃত শ্বেত রক্তকণিকার দেহাবশেষ। তাহলে আমরা কি জেনে নিলাম, খুব মজার জিনিস, যে আমাদের যখন কোনো জায়গায় ঘাটা হয় তখন সেখান থেকে যে পুঁজ বেরোয় সেই পুঁজটা হচ্ছে মৃত শ্বেত রক্তকণিকার দেহাবশেষ। এরপরে আরেকটা হচ্ছে অনুচক্রিকা, মনে রাখতে হবে প্লেটলেটস বলা হয় ইংরেজিতে। সেই অনুচক্রিকাগুলো কি করে না, আমাদের যদি কোনো জায়গা কেটে যায় তখন অনুচক্রিকার দেহ থেকে থম্বোপ্লাস্টিন নির্গত হয়। সেই থম্বোপ্লাস্টিন রক্তে প্রথম্বিন এবং ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে থ্রম্বিনে পরিণত হয়। আর সেই থ্রম্বিন রক্তের যে ফাইব্রিনোজেন যে প্রোটিন থাকে তাকে ফাইব্রিনে পরিণত করে। এইভাবে কি হয় না, আমাদের শরীরে যদি কোনো জায়গা কেটে যায় তখন কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে। কে সাহায্য করে, অনুচক্রিকা। রক্ততঞ্চন পদ্ধতিটা হচ্ছে অনেক জটিল, ক্যালসিয়াম আয়ন আছে, প্রথম্বিন আছে, এগুলো আছে। রক্ততঞ্চনটা বলে দিলাম, যদি সম্ভব হয় তাহলে পরে একবার আলোচনা করে দেব। এখন রক্তের বিভিন্ন রকমের শ্রেণী বিভাগগুলো জেনে নিলাম। তাহলে আজকে আমরা খুব তাড়াতাড়ি কি কি জানলাম একটু জেনে নিই।
সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের দেহে কি হয় না রক্ত সংবহন হয়। সংবহনটার গুরুত্ব কি না প্রত্যেকটা কোষে খাদ্য, রস, ভিটামিন এগুলো সব পৌঁছে দেয়। কোষ থেকে দূষিত খাদ্যবস্তু সব নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয় সংবহনের মাধ্যমে। সংবহন জানলাম প্রধানত দু রকমের, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন। মুক্ত সংবহন দেখা যায় প্রধানত অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে, আর উন্নত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় বদ্ধ সংবহন বা ক্লোজ সার্কুলেশন। ব্যতিক্রম কি না কেঁচো। কেঁচো অমেরুদণ্ডী প্রাণী হলেও তাদের শরীরে কি না বদ্ধ সংবহন দেখা যায়। মনে রাখতে হবে কেঁচোর দেহের যে হৃৎপিণ্ডগুলো থাকে সেই হৃৎপিণ্ডগুলো কিন্তু প্রকৃত হৃৎপিণ্ড নয়, সেগুলি রক্তের প্রধান যে দুটো উপাদান সেটা হচ্ছে রক্ত হচ্ছে, হ্যাঁ রক্ত কাকে বলে আরেকবার একটু বলে দিচ্ছি। রক্ত হলো ভ্রূণজ মেসোডার্ম থেকে উৎপন্ন তরল যোগকলা, যা উন্নত মেরুদণ্ডী প্রাণীদের সংবহন তন্ত্রের মাধ্যম হিসেবে কাজ করে। এরপরে তোমরা এর সঙ্গে যোগ করতে পারো লবণাক্ত, ঈষৎ ঈষৎ হচ্ছে লবণাক্ত, অস্বচ্ছ, ঈষৎ খাদ্যধর্মী, এটাও বলতে পারো। 3টে পয়েন্ট দিতে পারো পারলে তোমরা। আর না হলে শুধু একটুখানি বলবে কি রক্ত হলো এক প্রকার তরল যোগকলা, যাহা উন্নত মেরুদণ্ডী প্রাণীদের সংবহন তন্ত্রের মাধ্যম হিসেবে কাজ করে। এটা আমি খুব সহজে গ্রামাঞ্চলের ছেলেদের জন্য বলে দিলাম রক্তের ডেফিনিশনটা। রক্তের প্রধান দুটি উপাদান বলছিলাম, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকে তরল যোগকলা বলে কেন না রক্তরসের মধ্যে হচ্ছে থাকে কত না 55%, আর রক্তকণিকা থাকে হচ্ছে 45%। সেই জন্য রক্তকে বলা হয় তরল। আর রক্তরসের মধ্যে 90 থেকে 92% হচ্ছে জল থাকে, বাকি থাকে কঠিন পদার্থ 8 থেকে 9%। কঠিন পদার্থের মধ্যে খুব কম 0.9% থাকে অজৈব বস্তু, যেমন সোডিয়াম Na চিহ্ন, পটাশিয়াম হচ্ছে K চিহ্ন, আর ক্যালসিয়াম হচ্ছে Ca। আমি চিহ্নগুলো বলে দিলাম কারণ বিশেষ করে গ্রাম বাংলা ছেলেদের চিহ্নগুলো ঠিক মতন রপ্ত হয় না, তাই আমি বলে দিলাম। জৈব বস্তুগুলোর মধ্যে মনে রাখতে হবে, বেশি মনে রাখতে হবে না, গ্লুকোজ মনে রাখো, অ্যালবুমিন, গ্লোবুলিন মনে রাখো, প্রথমবিন প্রাইমোনিজের নাম মনে রাখলেও চলবে। আর থাকে কিছু পিত্ত লবণ, বিলিরুবিন, বিলিভার্ডিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তো থাকেই, আর থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। রক্তকণিকাগুলোর মধ্যে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে কি দেহের মধ্যে প্রত্যেকটা কোষে হিমোগ্লোবিন থাকার জন্য প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছে দেয়। অক্সিজেনে মনে রাখতে হবে রক্তের রং লাল কেন, রক্তের সঙ্গে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন যুক্ত রক্ত টকটকে লাল, তাই মানে অক্সিজেন যুক্ত আর কি, অক্সিজেন যুক্ত হিমোগ্লোবিন হয়ে গিয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, সেই অক্সিহিমোগ্লোবিনের রং লাল, তাই রক্তের রং হচ্ছে লাল, টকটকে লাল। আর মনে রাখতে হবে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে তখন কার্বক্সি হিমোগ্লোবিন হয়, তার জন্য একটু রক্তটা নীলচে বা কালচে মতন হয়ে থাকে। শ্বেত রক্তকণিকার দুটো ভাগ, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকার প্রধান 3টে ভাগ, নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে বেসোফিল। আর দানাবিহীন শ্বেত রক্তকণিকার মধ্যে মনে রাখতে হবে কি না মনোসাইট আর লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবদেহে, আমাদের মানব শরীরে সমস্ত কিছু যে অনাক্রম্যতা অর্থাৎ রোগ জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই লিম্ফোসাইট, মোনোসাইট এবং নিউট্রোফিল। এরা কি করে সরাসরি রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। মনে রাখতে হবে বেসোফিল নামক শ্বেতকণিকা হেপারিন ক্ষরণ করে, সেই হেপারিন আমাদের থাকার জন্য রক্ত জমাট বাঁধে না রক্তনালীতে। মনে রাখতে হবে রক্ত জমাট বাঁধে না কেন না আমাদের রক্তনালীতে হেপারিন ক্ষরণ করে বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা, তাই রক্ত জমাট বাঁধে না। ইওসিনোফিল কি কাজ করে আমাদের এলার্জি প্রতিরোধ করে, যখন আমাদের সর্দি কাশি বেশি হয় তখন ইওসিনোফিল কাউন্টটা আমাদের বেশি হয়ে যায়। রক্তের সমস্ত শ্রেণীবিভাগ সংবহন এবং রক্ত খুব দ্রুততার সঙ্গে আলোচনা করলাম। আমরা মানুষের শরীরে রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে জেনে নিই। যখন আমরা বুকের সামনে হাত দিই তখন আমরা হৃৎপিণ্ডের স্পন্দন অনুভূত করতে পারি। হৃৎপিণ্ড আমাদের পাম্প যন্ত্র স্বরূপ, এবং আমাদের হৃৎপিণ্ড কেমনভাবে কাজ করে আমরা জানলে অবাক হয়ে যাব। দিনের মধ্যে প্রায় একদিনেই হৃৎপিণ্ড প্রায় 1,03,000 বার স্পন্দিত হয়, এবং হৃৎপিণ্ডের এই স্পন্দনগুলো শিরা, ধমনী এগুলোর মধ্যে দিয়ে চলে যায়। হৃৎস্পন্দন আমাদের দেহের প্রায় 6,200 লিটার পর্যন্ত রক্ত পাম্প করে প্রতিদিনে, কারণ 1 সেকেন্ডে আমরা জানি
1 মিনিটে 72 বার স্পন্দিত হয় হৃৎপিণ্ড এবং এই স্পন্দনে প্রতি স্পন্দনে 70 মিলিলিটার করে রক্ত স্পন্দিত হয়। সেই রক্তগুলো শিরা, ধমনী, ক্যাপিলারির মধ্যে দিয়ে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। এই হৃৎপিণ্ডটা একটা পাম্প যন্ত্র স্বরূপ। সেই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সবসময় স্পন্দন করে চলেছে। সেই স্পন্দনের জন্যে প্রায় প্রতি মিনিটে 5 লিটার করে রক্ত আমাদের শরীরে ছড়িয়ে পড়ছে। হৃৎপিণ্ডের গঠনটা যদি আমরা একটু দেখি, ডান দিকে হচ্ছে রাইট অট্রিয়াম বা হচ্ছে ডান অলিন্দ, বাম দিকে বাম অট্রিকলস বা বাম অলিন্দ, ডান দিকে রাইট ভেন্ট্রিকলস, ডান নিলয় আর বাম নিলয়। ছবিতে আমরা দেখছি আমাদের হৃৎপিণ্ডে 4টে ভাল্ব আছে। সেই ভাল্বগুলো হলো ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাসপিড ভাল্ব, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে মাইট্রাল ভাল্ব বা বাইকাসপিড ভাল্ব, আর অ্যাওর্টিক ভাল্ব যেটা মহাধমনীর মধ্যে থাকে। এটা পালমোনারিক ভাল্ব যেটা হচ্ছে পালমোনারি আর্টারির মধ্যে থাকে। এই ভাল্বগুলো রক্ত সংবহনকে একদিকে পাঠাতে সাহায্য করে। এবার আমরা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেমন করে রক্ত সংবহন হচ্ছে দেখে নিচ্ছি। বাম দিকে রক্ত অক্সিজেনযুক্ত রক্ত লাল, আর ডান দিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হালকা নীল মতন রক্ত। আমাদের হৃৎপিণ্ডের রক্ত স্টার্ট হয় যখন পালমোনারি শিরা বা পালমোনারি ভেনের মধ্যে দিয়ে ফুসফুস থেকে শোধিত রক্ত পালমোনারি ভেনের মধ্যে দিয়ে বাম অলিন্দে চলে আসে। সেই বাম অলিন্দ থেকে রক্ত বাইকাসপিড ভাল্ব দিয়ে বাম নিলয়ে বা লেফট ভেন্ট্রিকেলে চলে আসে। সেই লেফট ভেন্ট্রিকেল থেকে রক্ত মহাধমনী দিয়ে একমুখী হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে বাম নিলয় কন্ট্রাক্ট করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রক্ত মহাধমনীর মধ্যে দিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। এখানে ধমনীগুলো হচ্ছে লাল রক্ত বহন করছে, দেখছি আমরা ধমনীগুলো কীরকম, আবার আর্টারিগুলো সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে যাচ্ছে এবং সেই রক্তগুলোর মাঝখানে এবার ক্যাপিলারি আছে প্রত্যেকটা অঙ্গের মাঝখানে। সেই ক্যাপিলারিগুলোর মধ্যে দিয়ে কোষগুলো রক্ত পেয়ে যাচ্ছে এবং কোষ থেকে দূষিত রক্ত ভেন বা শিরার মধ্যে দিয়ে চলে আসছে। শিরার মধ্যে দিয়ে সেই ভেনের যে কালো নীল রক্তগুলো হৃৎপিণ্ডে চলে আসছে ভেনা কেবার মধ্যে দিয়ে। আমরা জানি যে সুপিরিয়র ভেনা কেবা, ইনফিরিয়র ভেনা কেবা, দুটো ভেনা কেবা থাকে। সেই ভেনা কেবারগুলোর মধ্যে দিয়ে দেহের বিভিন্ন জায়গা থেকে রক্ত রাইট অট্রিয়াম বা ডান অলিন্দে এসে পৌঁছচ্ছে। ডান অলিন্দে আসার পরে সংকোচন হওয়ার পরে ডান নিলয়ে চলে আসছে। ডান নিলয় থেকে দূষিত বা অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী, মনে রাখতে হবে পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে শোধনের জন্যে। পালমোনারি আর্টারি কেবলমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড বা হচ্ছে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। সেই রক্তটা ফুসফুসে চলে যাচ্ছে। আমরা দেখছি ফুসফুসের দিয়ে রক্তটা কীরকমভাবে শোধিত হয়ে চলে আসছে। শোধিত হয়ে আসার পরে আবার হৃৎপিণ্ডে চলে আসছে পালমোনারি ভেনের মধ্যে দিয়ে। তোমাদের রক্ত সংবহন ও রক্ত সম্বন্ধে আলোচনা করলাম, মুক্ত সংবহন সম্বন্ধে আলোচনা করলাম, রক্তের গঠনগত উপাদানগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম, অ্যানিমেটেড ওয়েতে রক্ত সংবহন পদ্ধতি বলে দিলাম। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু 9433914950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখানে তোমরা তোমাদের স্কুলের নাম বললে এবং কি কি প্রশ্ন জানতে চাইছো তোমরা জানালে আমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবে, একটু মন দিয়ে পড়াশোনা করো, ঠিক পারবে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল।